আচ্ছা, আমরা অনেকেই জানি যে আমাদের মানবন্টনটা আমাদের পরীক্ষা হবে মূলত 80 মার্কের। আমরা অনেকেই জানি যে আমাদের পরীক্ষা হবে 80 মার্কের। এই 80 মার্কের পরীক্ষা আমাদের 3টা পার্ট থাকবে, একটা ক বিভাগ, একটা খ বিভাগ, আর একটা থাকবে হলো গ বিভাগ। তাহলে আমরা প্রথমে এই ক বিভাগ সম্পর্কে একটু আলোচনা করি যে আমাদের ক বিভাগ, ক বিভাগের জন্য আপনারা হলো বিগত যদি 3 সাল মানে হচ্ছে যে 2019 থেকে শুরু করেন, আপনারা ক বিভাগের জন্য 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই 4টা সাল পড়বেন, যে 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত পড়বেন। আর এইগুলার মধ্যে যেগুলা আপনাদের 2023 সালে এসেছিল ওই প্রশ্নগুলা বাদ দিয়ে বাকি প্রশ্নগুলা পড়বেন। যদি পড়েন তাহলে এখান থেকে দেখা যাবে আপনার হলো 7 থেকে 8টা প্রশ্ন, 7 থেকে 8টা প্রশ্ন আমাদের কিন্তু কমন থাকবে, যে 7 থেকে 8টা প্রশ্ন এমনিতে কমন থাকবে। এবং বাকি যে কয়েকটা প্রশ্ন থাকবে এই কয়েকটা প্রশ্ন হলো আপনাদের যে বেসিক থেকে দিতে পারে, যেগুলো দেখবেন যে কোনো বোর্ড কোশ্চেনে আসে নাই এমন কিছু মনে করেন যে কোশ্চেন আপনারা পাবেন ওইখানে। যে তাইলে ক বিভাগ, তাহলে ক বিভাগের জন্য আপনারা এই যে 2019 সাল থেকে এই 2022 সাল পর্যন্ত পড়বেন, আর যেগুলা 2023 সালে এসেছিল সেগুলা বাদ দিবেন। তাহলে আপনারা এখান থেকে মোটামুটি 7 থেকে 8টা প্রশ্ন আর কি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেতে পারেন। এরপর আমরা যদি এখন খ বিভাগে আসি, আমরা হলো এই খ বিভাগ আর গ বিভাগটা দুইটা আমরা একসাথে আলোচনা করব। এই খ বিভাগ আর গ বিভাগ, আপনারা জানেন যে খ বিভাগে প্রশ্ন থাকবে হলো কয়টা? 8টা। আমাদের খ বিভাগে প্রশ্ন থাকবে 8টা, এই 8টার মধ্যে দেওয়া লাগবে হলো 5টা। আর গ বিভাগে থাকবে কয়টা কোশ্চেন? 8টা। 8টার মধ্যে এইখানে দিতে হবে আপনাদের কয়টা? এইখানেও কিন্তু দিতে হবে 5টা। তবে এইখানে আপনাদের গ বিভাগে যে কোশ্চেনগুলো আসবে, আমাদের এই গ বিভাগে যে প্রশ্নগুলো আসবে সে গ বিভাগের প্রশ্নগুলাই কিন্তু আপনাদের 2টা করে অংশ থাকবে, অর্থাৎ প্রতিটা প্রশ্নের ক খ করে থাকবে। আচ্ছা, আমাদের হলো গ বিভাগে কয়টা প্রশ্ন থাকবে? গ বিভাগে থাকবে 8টা, এই 8টার মধ্যে আমাদের 5টা দিতে হবে। গ বিভাগে যে প্রশ্নগুলা থাকবে সেগুলা শুরু হবে আমাদের কত? 10 থেকে। প্রশ্নগুলা মূলত গ বিভাগে যে মানে কোশ্চেন গুলা থাকবে এইগুলার কিন্তু 2টা করে পার্ট থাকবে। মনে করেন 10-এর ক থাকবে, আবার এখানে হলো 10-এর খ দিবে। তারপরে মনে করেন আবার এখানে থাকবে 11-র ক দিবে, আবার এখানে কিন্তু 11-র খ থাকবে। এরপর মনে করেন 12-র ক দিবে, এরপরে 12-র খ দিবে। তারপরে আবার মনে করেন 13-র এখানে ক দিবে, আবার নিচে খ দিবে। তারপরে হলো আপনার 14-র ক দিবে, আবার 14-রও খ দিবে। তারপরে 15-র ক দিবে, আবার 15-র খ দিবে। মানে এরকম করি আমাদের কিন্তু গ বিভাগে যে প্রশ্নগুলা থাকবে এই প্রশ্নগুলার 2টা করে পার্ট থাকবে। কয়টা ধরি? 2টা করে কিন্তু আমাদের পার্ট থাকবে। এখন এই 2টা করে পাঠের জন্য আপনারা কি কোশ্চেনগুলা পড়বেন? এই 2টা করে পাঠের আমাদের ক নাম্বার যে কোশ্চেনটা থাকবে, এই ক এবং খ মানে গ এর পাঠের ক এবং খ এর মধ্যে আমাদের একটা থাকবে হলো কি, একটা অঙ্ক থাকবে হলো, ধরেন এটা আছে ক, মানে শুরু হলো আমাদের 10-এর ক, আর এখানে আছে 10-এর খ। এই 10-এর ক অথবা খ এই দুইটার যে কোনো একটা, এই দুইটার যে কোনো একটাই কিন্তু আমাদের গাণিতিক সমস্যাবলী থাকবে। গাণিতিক সমস্যাবলী, এই দুইটার যে কোনো একটাই আমাদের হলো গাণিতিক সমস্যাবলী থাকবে। মানে যে গ বিভাগে যে প্রশ্নগুলো থাকবে 10-এর ক, 10-এর খ, তারপরে মনে করেন 11-র ক, 11-র খ, তারপরে 12-র ক, 12-র খ, এই যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের যে কোনো একটা হলো কি এই গাণিতিক সমস্যাবলী থাকবে। আর এই গাণিতিক সমস্যাগুলি আপনারা মূলত বিগত যে সালে এসেছিল এই প্রশ্নগুলা একটু দেখবেন। এবং এর সাথে এর সাথে হলো আমাদের কি, এই যে আমাদের অনুশীলনীতে যে সূত্রগুলো আছে, সূত্রগুলো
সূত্রগুলো আছে, এই সূত্রগুলো দিয়ে আপনারা হলো অঙ্ক করবেন, এই সূত্রগুলো দিয়ে কিন্তু অঙ্ক অবশ্যই করতে হবে, এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে হবে। আর এই অঙ্কগুলো কিন্তু আপনাদের এই যে সাল মানে বিগত সাল থেকে আসতেও পারে, আবার মনে করেন নাও পারে। তাহলে আপনাদের কি হলো যে এইখানে যে প্রশ্নগুলো থাকলো যে 10-এর 2টা করে পাঠ, এই 2টা করে পাঠের আমাদের একটাই হলো কি গাণিতিক সমস্যাবলী থাকবে, এবং এই গাণিতিক সমস্যাগুলি কিন্তু আপনারা যদি ভালোভাবে করতে যান তাহলে কিন্তু এইখানে আপনাদের অধ্যায়ে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলাই কিন্তু ভালোভাবে করতে হবে, এবং সূত্রগুলো দিয়ে যে গাণিতিক সমস্যাগুলো আসে ওইগুলো কিন্তু ভালোভাবে করতে হবে। আচ্ছা, এখন আমরা হলো খ এবং গ, এই খ এবং গ বিভাগের জন্য আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখি। মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা এখন দেখি যে আমরা এখন তাহলে আমরা এখন খ এবং গ বিভাগের জন্য আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবো, যে প্রশ্নগুলো কিন্তু আপনাদের অবশ্যই পড়তে হবে, এই প্রশ্নগুলো কিন্তু পড়তেই হবে। তাহলে আমরা এখন এই প্রশ্নগুলা অধ্যায় ভিত্তিক দেখি। তাহলে আমাদের যে প্রথম অধ্যায়টা আছে, যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের কি চার্জ ও জড়, চার্জ এবং জড়, এটা হচ্ছে অধ্যায় 1। তাহলে অধ্যায় 1 এর নাম হচ্ছে কি আমাদের চার্জ এবং জড়। তাহলে এইখান থেকে আমরা একটা কোশ্চেন শুধু পড়বো, এইখান থেকে আমরা একটা কোশ্চেন পড়বো, যে কোশ্চেনটা হচ্ছে যে কুলম্বের সূত্রটি, কুলম্বের সূত্রটি কুলম্বের সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা হলো সর্বশেষ 2021 সালে এসেছিল। আমরা হলো এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়ব, যে অধ্যায় 1 থেকে কুলম্বের সূত্রটি বিবৃতি এবং ব্যাখ্যা করো, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা অধ্যায় 1 থেকে শুধু একটা কোশ্চেনে পড়ব, যে সেটা হচ্ছে যে কুলম্বের সূত্রটি বিবৃতি এবং ব্যাখ্যা করো। আচ্ছা, এরপর আমরা হলো অধ্যায় 2 এ যাব। অধ্যায় 2, তাহলে আমাদের অধ্যায় 2 এর নাম হলো স্থির তড়িৎ ক্ষেত্র। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে কি স্থির তড়িৎ ক্ষেত্র। আমরা এখন এই অধ্যায়টা দেখবো। তাহলে এই অধ্যায়টা কি আমরা কোনগুলো কোশ্চেন পড়বো আমরা একটু দেখি, যে স্থির তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এটা আছে আমাদের মোট 2 নম্বর কোশ্চেন। আচ্ছা, স্থির তড়িৎ ক্ষেত্র থেকে আমরা যে প্রশ্নটি দেখবো, যে সেটি হচ্ছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশ্নটি বলা ছিল এরকম, যে দেখাও যে ই সুষম, ক্ষেত্রের একটি তড়িৎ দ্বিমেরু স্থাপন করলে, দ্বিমেরু স্থাপন করলে টর্ক, টাউ ইকুয়াল, তাহলে এটা সূত্র আমাদের কি ছিল, আমরা জানি পি ক্রস ই হয়। পি ক্রস ই। তাহলে আমরা হলো এই 2 অধ্যায় থেকে শুধুমাত্র একটা কোশ্চেনে পড়বো, সেটা হচ্ছে দেখি দেখাও যে ই সুষম ক্ষেত্রের একটি তড়িৎ দ্বিমেরু স্থাপন করলে টর্ক কি হবে, টাউ ইকুয়াল পি কার্টেসীয় গুণজ ই হয়, যেখানে পি হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই প্রশ্নটা আমরা খুব ভালো করে পড়বো, এটা হলো আপনাদের 2022 সালে এসেছিল। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুবই
গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চ্যাপ্টার 2 থেকে শুধুমাত্র এই কোশ্চেনটা পড়লে কিন্তু আমাদের হবে। এখন আমরা হলো 3 অধ্যায় নিয়ে আলোচনা করব। যে অধ্যায় 3, আচ্ছা আমাদের অধ্যায় যে 3 আছে, আমাদের অধ্যায় 3-এর নাম, আমাদের অধ্যায় 3-এর নাম আছে স্থির তড়িৎ বিভব। স্থির তড়িৎ বিভব। তাহলে স্থির তড়িৎ বিভব থেকে আমরা কি পড়ব? স্থির তড়িৎ বিভব থেকে এই অধ্যায়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এইখান থেকে আমরা মূলত হলো এই অধ্যায় থেকে আমরা মূলত কয়টা ইয়া করব, যে দেখি এইটা হচ্ছে আমাদের কি, যে 1 নম্বরে দেই আমরা। আচ্ছা এইখান থেকে আমরা পড়ব হলো তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু হতে, তড়িৎ দ্বিমেরুর, তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু, অক্ষের মধ্যবিন্দু হতে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ বিভব ও প্রাবল্য নির্ণয় করো। তাহলে আমরা হলো এইখান থেকে এই কোশ্চেনটা পড়বো। এটা হলো 2021 সালে এসেছিল। এই প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আমরা হলো 2 নম্বরে আরেকটা পড়ব, যে সে প্রশ্নটি আছে যে তড়িৎ বিভব কি। তড়িৎ বিভব কি, তড়িৎ বিভব কি? এরপর বলা আছে একটি বিন্দু চার্জের জন্য, একটি বিন্দু চার্জের জন্য কোন বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা, বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা বের করো। আচ্ছা তাহলে আমরা এখন এই অধ্যায় থেকে আরো একটা কোশ্চেন দেখবো, যে 3 নম্বরে আমরা আরেকটা কোশ্চেন এই অধ্যায় থেকে পড়বো, যে সেটা আছে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক বের করো। যে তড়িৎ বিভব ও তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক, প্রাবল্যের মধ্যে সম্পর্ক, তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অর্থাৎ এই তড়িৎ বিভব আছে কি আমাদের, যে ই ভেক্টর ইকুয়াল মাইনাস ডেল ইন্টু ভি ভেক্টর। তাহলে আমরা এই অধ্যায় থেকে মূলত এই 3টা কোশ্চেন খুব ভালো করে পড়বো। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু সর্বশেষ 2021 সালে এসেছিল। এবং একটু বিন্দু চার্জের জন্য কোন বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা, এই কোশ্চেনটা কিন্তু 2022 সালে এসেছিল। তাহলে আমরা হলো চ্যাপ্টার 3 থেকে এই 3টা প্রশ্ন আমাদের খুব ভালোভাবেই পড়তে হবে। একটা হলো তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু হতে আর দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ বিভব এবং প্রাবল্য নির্ণয় করো। পরে 2 নম্বর হলো তড়িৎ বিভব কি, একটি বিন্দু চার্জের জন্য কোন বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। আর 3 নম্বর হচ্ছে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক। এটা আছে আমরা চ্যাপ্টার 3 থেকে এই শুধুমাত্র এই 3টা কোশ্চেনে পড়ব। আচ্ছা এখন আমরা হলো চ্যাপ্টার 4-এ যাব, সেটা হচ্ছে যে অধ্যায় 4। তাহলে আমাদের অধ্যায় 4 হলো আমাদের কি, স্থির তড়িৎ ক্ষেত্রের ফ্লাক্স।
আমরা এখন এইটা অধ্যায় দেখবো। তাহলে স্থির তড়িৎ ক্ষেত্রের ফ্লাক্স। তাহলে এই অধ্যায় থেকে আমরা মূলত স্থির তড়িৎ ক্ষেত্রের ফ্লাক্স এই অধ্যায় থেকে আমরা শুধুমাত্র একটা কোশ্চেন পড়ব। সে কোশ্চেনটি হচ্ছে যে গসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন। এই অধ্যায় থেকে শুধু আমরা একটাই পড়ব, যে সেটা হচ্ছে কি গসের সূত্র হতে কুলম্বের সূত্রের প্রতিপাদন। কুলম্বের সূত্র প্রতিপাদন। এই প্রশ্নটা সর্বশেষ 2020 সালে এসেছিল। তাহলে আমরা অধ্যায় 4 থেকে শুধুমাত্র একটা কোশ্চেনে পড়ব। আচ্ছা, তাহলে আমরা অধ্যায় 4 থেকে একটা কোশ্চেনে পড়ব, সেটা আছে যে গসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন করো। আমরা শুধুমাত্র এই কোশ্চেনটাই এই অধ্যায় থেকে পড়ব। আচ্ছা, এরপরে আছে অধ্যায় 5। অধ্যায় 5 কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা আছে অধ্যায় 5। তাহলে এই অধ্যায় 5-এর নাম হচ্ছে কি ধারক ও পরাবিদ্যুৎ। ধারক এবং পরাবিদ্যুৎ এই অধ্যায়টা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায় থেকে কিন্তু প্রতি বছরে 10 থেকে 20 মার্ক করে কোশ্চেন এসে থাকে। তাহলে আমরা এইখান থেকে কি পড়বো? অধ্যায় 5 হচ্ছে আমাদের ধারক এবং পরাবিদ্যুৎ। এইখান থেকে আমরা পড়বো হলো যে প্রথমে যে কোশ্চেনটা পড়বো, যে সেটি হচ্ছে যে সমান্তরাল পাত রাশিমালা। সমান্তরাল পাত ধারকের রাশিমালা প্রতিপাদন। রাশিমালা, তাহলে আমরা জানি এই যে রাশিমালাটা এরকম ছিল যে সি সমান, এটা কি ছিল? সি সমান ইপসাইলন নট এ বাই ডি। এই প্রশ্নটা হলো আপনাদের 2020 সালে এসেছিল। এটা পড়ব। এরপরে 2 নম্বরে আমরা আরেকটা পড়ব, যে প্রমাণ করো যে তাহলে প্রমাণ করো যে আমাদের প্রমাণটা কি ছিল? ডি ভেক্টর সমান পি ভেক্টর প্লাস ইপসাইলন নট ইন্টু ই ভেক্টর। তাহলে এইটাও কিন্তু আপনাদের আসছিল হলো 2022-এ। তাহলে আমরা হলো এখান থেকে সমান্তরাল পাত ধারকের রাশিমালা এটা। এরপর 2 নাম্বার ছিল হলো প্রমাণ করো যে ডি ভেক্টর সমান পি প্লাস এইটা। এরপরে আমরা এখান থেকে আরো একটা সূত্র পড়ব, যে সেটা হচ্ছে যে পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্র প্রতিপাদন। এটা হলো সর্বশেষ 2019 সালে এসেছিল। তাহলে আমরা কি পড়বো? যে পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্র প্রতিপাদন। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বরে আর একটা কোশ্চেন এখান থেকে পড়বো, যে সেটা আছে যে একটি তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি রাশিমালা। একটি তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি রাশিমালা। একটি তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি রাশিমালা। তাহলে আমরা অধ্যায় 5 থেকে আমরা এই 4টা প্রশ্ন পড়ব। তাহলে আমরা অধ্যায় 5 থেকে কয়টা প্রশ্ন পড়ব? একদম হচ্ছে যে যেটা বলে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের পড়তেই হবে। যে এই কোশ্চেনটা আসছিল হলো সর্বশেষ 2021 সালে। তাহলে আমরা এখানে যে প্রশ্ন লিখলাম, সমান্তরাল পাত ধারকের রাশিমালা, তারপরে প্রমাণ করো যে পি সমান এটা, এরপরে ছিল পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্র প্রতিপাদন, আর একটি তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তির রাশিমালা। এই 4টা প্রশ্ন কিন্তু আমাদের খুবই পড়তে হবে। এবং
এই অধ্যায়ে যে আমাদের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দিয়ে আমাদের হলো গাণিতিক সমস্যাবলী করতে হবে। আর এই অধ্যায় থেকে কিন্তু একটা গাণিতিক সমস্যাবলী আমাদের কি এসে থাকে। আচ্ছা, এরপর আমরা হলো অধ্যায় 6 সম্পর্কে আলোচনা করব। যে অধ্যায় 6, তাহলে আমাদের অধ্যায় 6 হলো বিদ্যুৎ প্রবাহ। আমাদের অধ্যায় 6 আছে কি বিদ্যুৎ প্রবাহ। আমরা অধ্যায় 6 থেকে মূলত এই অধ্যায়টাও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে আমরা হলো প্রথম প্রশ্ন পর্ব হলো যে কাশফের সূত্র, কাশফের সূত্র প্রতিপাদন, এটা আমরা করব। এটা আসছিল হলো 2022 সালে। তাহলে আমরা প্রথম প্রশ্ন কি করব এই অধ্যায় থেকে, যে কাশফের সূত্র প্রতিপাদন। আচ্ছা, এরপরে হলো এই কাশফের সূত্র প্রতিপাদন এবং এই সূত্র থেকে এই সূত্র থেকে হুইটস্টোন ব্রিজ প্রতিপাদন। এবং এই সূত্র থেকে আমরা কি করব, যে হুইটস্টোন ব্রিজ প্রতিপাদন করো। এটা ছিল হলো সর্বশেষ 2021 সালে। আচ্ছা, এরপরে হলো আমরা 2 নম্বরে, তারপরে 2 নম্বরে আমাদের যে প্রশ্নটি পড়ব যে সেটি আছে মুক্ত ইলেকট্রন তত্ত্ব অনুসারে যে ওহমের সূত্রটি প্রতিপাদন। যে মুক্ত ইলেকট্রনের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন তথ্য অনুসারে ওহমের সূত্র প্রতিপাদন। তাহলে এইটা হলো সর্বশেষ 2022 সালে এসেছিল। এরপর 3 নম্বর, যে তারণ বেগের রাশিমালা। নির্ণয় করো। তাহলে এটি ছিল সর্বশেষ 2021 সালে। তাহলে আমরা এই অধ্যায় থেকে মূলত যে এই 3টা কোশ্চেনে পড়ব। যে প্রশ্ন 3টা হলো কাশফের সূত্র প্রতিপাদন করো, এরপর হলো এই সূত্র থেকে হুইটস্টোন ব্রিজ প্রতিপাদন করো, এরপর হচ্ছে মুক্ত ইলেকট্রন তথ্য অনুসারে ওহমের সূত্র প্রতিপাদন, এবং আরেকটা হচ্ছে আমাদের কি তারণ বেগের রাশিমালা। এখানে আমরা মূলত যে 3টা প্রশ্ন বললাম এই 3টা প্রশ্ন কিন্তু আপনাদের অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এরপর আমরা হলো অধ্যায় 7-এ যাব। তাহলে অধ্যায় 7, আমাদের অধ্যায় 7 আছে চৌম্বক ক্ষেত্র। তাহলে অধ্যায় 7 থেকে আমরা হলো একটা প্রশ্ন পড়ব, শুধু অধ্যায় 7 থেকে আমরা একটা প্রশ্ন পড়ব। এই প্রশ্নটা আছে হলো অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্র প্রতিপাদন করো। এটা ছিল হলো 2020 সালে। যে আমাদের অধ্যায় 8 আছে যে বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ। আমাদের অধ্যায় 8 আছে কি বিদ্যুৎ চুম্বকীয় আবেশ। এই অধ্যায় থেকে আমরা হলো
যে প্রশ্নগুলো পড়ব সেটি হচ্ছে যে লেজনের এই লেজনের সূত্রটি বিবৃত ও প্রমাণ করো। তাহলে আমরা এখান থেকে পড়ব কি, লেজনের সূত্রটি বিবৃত এবং প্রমাণ করো। এটি সর্বশেষ 2022 সালে এসেছিল। আচ্ছা, এরপরে আমরা হলো 2 নম্বরে যে প্রশ্নটি পড়ব সেটাই হচ্ছে আরেকটা পর্ব, সেটি হচ্ছে যে যে লেজনের সূত্র। আচ্ছা, আমরা এইখানে এটাই দেখি যে লেজনের সূত্রটি বিবৃত এবং প্রমাণ করো। আর এইখান থেকে আপনাদের যে প্রশ্নটি বলতে পারে যে সেটি হচ্ছে যে লেজনের সূত্র থেকে প্রমাণ করে যে যে লেজনের সূত্রটি তড়িৎ চুম্বকীয় আবেশ তড়িৎ চুম্বকীয় আবেশ শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। এটি আসছিল হলো 2021 সালে। তাহলে আমরা এই অধ্যায় থেকে মূলত দুইটাই পড়ব, যে লেজনের সূত্রটি বিবৃত এবং প্রমাণ করো, আর লেজনের সূত্রটি তড়িৎ চুম্বকীয় আবেশ শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। আচ্ছা, এইটার পাশাপাশিও যদি আপনারা পড়তে চান তাহলে এর পাশাপাশি আপনারা আরেকটা প্রশ্ন পড়বেন, সেটা হলো ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশ এই সূত্র প্রতিপাদন। এইটা ছিল হলো সর্বশেষ 2016 সালে। তাহলে আপনারা যদি এইটার পাশাপাশি পড়তে চান তাহলে এই প্রশ্নটা পড়বেন, যে ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশ সূত্র প্রতিপাদন করো। তাহলে আপনাদের এই 8 অধ্যায় থেকেই আপনাদের এই দুইটা প্রশ্ন পড়লে হবে। আচ্ছা, এবার আমরা একটু 9 অধ্যায়ে যাব। আমাদের অধ্যায় 9 ছিল পদার্থের চৌম্বক ধর্মসমূহ। তাহলে আমাদের অধ্যায় 9 হচ্ছে কি, পদার্থের চৌম্বক ধর্মসমূহ। আচ্ছা, এখান থেকে আমরা কি পড়ব, যে এখান থেকে আমরা কিন্তু একটা প্রশ্ন পড়ব, যে প্রশ্নটি হচ্ছে যে ডায়া প্যারা ও ফেরোচৌম্বক পদার্থ কাকে বলে? ফেরা এবং পেরিচৌম্বক পদার্থ কাকে বলে? এদের মধ্যে তুলনামূলক আলোচনা করো, অথবা এদের মধ্যে পার্থক্য লিখো। এদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তাহলে আপনাদের এই প্রশ্নটা ছিল হলো সর্বশেষ 2019 সালে। তাহলে আমরা অধ্যায় 9 থেকে শুধুমাত্র একটা প্রশ্নই পড়ব, যে প্রশ্নটি আছে ডায়া প্যারা ও ফেরোচৌম্বক পদার্থ কাকে বলে, আর এদের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
আচ্ছা, এখন আমরা হলো এরপরে হলো 9-এ যাব। আমরা অধ্যায় 8 থেকে শুধুমাত্র একটা কোশ্চেনে করব। এরপর হচ্ছে অধ্যায় 9। আচ্ছা, আমরা অধ্যায় 9 আলোচনা করলাম, এখন আমরা হলো অধ্যায় 10-এ যাব। অধ্যায় 10, আমাদের অধ্যায় 10 হচ্ছে অসম প্রবাহ। অসম প্রবাহ, তাহলে আমরা অসম প্রবাহ থেকে যে প্রশ্নগুলো পড়ব, সে প্রথম প্রশ্নটি আছে কি, শক্তির নিত্যতার সাহায্যে শক্তির নিত্যতা নীতির সাথে এলসি বর্তনীর জন্য ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করো। সমীকরণ প্রতিষ্ঠা করো। তাহলে এই প্রশ্নটি এসেছিল সর্বশেষ 2022 সালে, এটি কিন্তু আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা হলো আরেকটা প্রশ্ন পড়ব। এই অধ্যায় থেকে আমরা মূলত দুইটাই পড়ব, যে একটা আছে শক্তির নিত্যতার নীতির সাহায্যে এলসি বর্তনীর জন্য ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করো, এবং এটার পাশাপাশি আমরা আরেকটা কোশ্চেন পড়ব, সেটা হচ্ছে যে একটি আরসি বর্তনীর, একটা আছে শক্তির নিত্যতার নীতির সাহায্যে এলসি বর্তনীর জন্য ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করো, আর একটা আছে একটি আরসি বর্তনীতে চার্জের বৃদ্ধি এবং ক্ষয়ের রাশিমালা প্রতিপাদন করো। এটি এসেছিল হলো সর্বশেষ 2021 সালে। আমরা এই অধ্যায় 10 থেকে শুধুমাত্র এই দুইটা প্রশ্ন পড়ব। আচ্ছা, এরপরে আমাদের অধ্যায় 11। আমাদের হচ্ছে অধ্যায় 11। অধ্যায় 11 হচ্ছে আমাদের কি, দিক পরিবর্তী প্রবাহ। আমাদের অধ্যায় 11 আছে কি, দিক পরিবর্তী প্রবাহ। আচ্ছা, দিক পরিবর্তী প্রবাহ থেকে আমরা প্রথমে বা আমাদের যে প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি আছে যে প্রমাণ করো পরিবর্তী প্রবাহের পূর্ণ চক্রের গড়মান শূন্য। তাহলে এই প্রশ্নটি সর্বশেষ 2022 সালে এসেছিল। আচ্ছা, এরপরে আমরা হলো আরেকটা কোশ্চেন এখান থেকে পড়ব, যে সেটি আছে যে একটি এলসিআর শ্রেণী বর্তনীতে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি ওই বর্তনীতে প্রযুক্ত করা হলে ওই বর্তনীতে যে কোনো সময়ে বিদ্যুতের পরিমাণ নির্ণয় করো।
তাহলে আমরা এই অধ্যায় থেকে শুধু এই দুটা প্রশ্নই করব, যে একটা আছে পরিবর্তী প্রবাহের পূর্ণচক্রে গড় মান শূন্য, আর আরেকটা কোশ্চেন আছে একটি এলসিআর বর্তনীতে দিক পরিবর্তী পরিচালক শক্তি প্রযুক্ত করা হলে ওই বর্তনীতে যে কোনো সময়ে বিদ্যুতের পরিমাণ নির্ণয় করো। এটি আসছিল হলো 2021 সালে। এখন আমরা হলো অধ্যায় 11 নিয়ে আলোচনা করব, যে অধ্যায় 11, এই অধ্যায় 11 কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অধ্যায় 11 আছে ইলেকট্রনিক্স। আমাদের অধ্যায় 11 হচ্ছে কি ইলেকট্রনিক্স। আমরা অধ্যায় কোন করো, তাহলে এই প্রশ্নটি সর্বশেষ এসেছিল কত, 2019 সালে। এই প্রশ্নটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা 2 নম্বরে পর্ব হলো যে বেতার গ্রাহক যন্ত্রের, যে বেতার গ্রাহক যন্ত্রের কার্যপ্রণালী। বেতার গ্রাহক যন্ত্রের কার্যপ্রণালী ব্লক চিত্র সহ সংক্ষেপে বর্ণনা করো। এটি এসেছিল সর্বশেষ 2021 সালে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্ন পড়ব, সেটি হচ্ছে অর্ধপরিবাহী ডায়োডের বৈশিষ্ট্য লেখচিত্রে ব্যাখ্যা করো। এই প্রশ্নটি এসেছিল সর্বশেষ 2021 সালে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে 4 নাম্বার পর্ব, অর্ধপরিবাহী ডায়োডের বৈশিষ্ট্য লেখচিত্রে আলোচনা করো। তারপরে গ্রাহক যন্ত্রের চিত্র সহ আলোচনা করো। আর আমরা একটা হলো এন টাইপ এবং পি টাইপ, এন টাইপ ও পি টাইপ, এবং পি টাইপ অর্ধপরিবাহী ব্যাখ্যা করো। পরিবাহী ব্যাখ্যা করো। তাহলে এরপরে কি পড়বো আমরা, এন টাইপ এবং পি টাইপ। এটি এসেছিল সর্বশেষ 2022 সালে। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা কোশ্চেন পড়বো, যে সেটা হচ্ছে যে ট্রানজিস্টর কিভাবে বিবর্ধক হিসাবে কাজ করে। ট্রানজিস্টর কিভাবে বিবর্ধক হিসাবে কাজ করে। তাহলে এই প্রশ্নটি এসেছিল হলো 2021 সালে। তাহলে আমরা এই অধ্যায় থেকে মূলত এই 5টা কোশ্চেন পড়বো। এরপর আপনারা যদি আরো একটা কোশ্চেন পড়তে চান, সেটা হচ্ছে যে একটি পূর্ণ তরঙ্গের একমুখীকরণের কার্যপ্রণালী বর্ণনা করো। এই প্রশ্নটি এসেছিল সর্বশেষ 2022 সালে। তাহলে আপনাদের কিন্তু এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আপনাদের এই 6টা কোশ্চেন কিন্তু অবশ্যই করতে হবে। এরপর আমরা হলো অধ্যায় 13 নিয়ে আলোচনা করব, যে অধ্যায় 13
তাহলে আমাদের অধ্যায় 13 হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তথ্য। তাহলে আমাদের অধ্যায় 13 হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। এই অধ্যায় থেকে কিন্তু আপনাদের অবশ্যই গ বিভাগে একটা কোশ্চেন থাকবে, যে আমরা এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটা পড়ব। আইনস্টাইনের ভর শক্তি, আইনস্টাইনের ভর শক্তি ই সমান এম সি স্কয়ার প্রতিপাদন করো। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু আসার সম্ভাবনা 100%। এটি সর্বশেষ এসেছিল কত, 2022 সালে। আচ্ছা, এরপরে 2 নম্বরে আমরা যে প্রশ্নটি পড়ব, যে সেটি আছে আমাদের যে কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন কি, কাল দীর্ঘায়ন কি, আর প্রমাণ করো। প্রমাণ করো টি সমান টি নট, টি সমান টি নট ইন্টু 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটা পড়ব। এটা সর্বশেষ এসেছিল হলো 2021 সালে। আচ্ছা, এরপর আমরা হলো অনুরূপভাবে আমরা এইটা পর্ব হলো কি, এখানে আমাদের মূলত 3টা প্রমাণ শিখতে হবে। একটা আছে কাল দীর্ঘায়ন কি, আর বাকি 2টা হচ্ছে এল সমান এল নট ইন্টু 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা পর্ব। আর আরেকটা আছে কি পর্ব, যে এম সমান এম নট বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আপনাদের এই অধ্যায় থেকে কিন্তু এই 4টা কোশ্চেন অবশ্যই পড়তে হবে, এবং এই 4টা কোশ্চেনের মধ্যে কিন্তু যে কোনো দুইটা কিন্তু পরীক্ষায় আসবে। এই 2টা কোশ্চেনের মধ্যে যে কোনো 2টা কিন্তু আসবে। একটা আছে আইনস্টাইনের ভর শক্তি প্রতিপাদন, এরপরে আছে কাল দীর্ঘায়ন টি সমান এটা, এরপরে আছে এল সমান এটা, আর এটা আছে এম সমান এটা। এটা আছে আমাদের কয় অধ্যায় গেল, এটা হলো আমাদের 13 অধ্যায় গেল। এরপর আমরা এখন 14 অধ্যায়ে যাব। যে অধ্যায় 14, আমাদের অধ্যায় 14 আছে আলো এবং কোয়ান্টাম পদ্ধতি। আলো এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞান। আচ্ছা, এই অধ্যায় থেকে আমরা প্রথমে যে কোশ্চেনটি পড়ব, যে সেটি আছে যে 1 নম্বরে আমরা পড়ব হলো হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন পরমাণুর এনতম হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ইলেকট্রনের শক্তির রাশিমালা। ইলেকট্রনের শক্তির রাশিমালা প্রতিপাদন। এই প্রশ্নটি এসেছিল সর্বশেষ 2021 সালে। আর এই অধ্যায় থেকে আমরা আরেকটা পড়ব, যে সেটা হচ্ছে বোর তত্ত্বের মৌলিক স্বীকার্য। বোর তত্ত্বের মৌলিক স্বীকার্য। তাহলে এটি আসছিল সর্বশেষ 2020 সালে। তাহলে আমরা অধ্যায় 14 থেকে 2টা প্রশ্ন পড়ব। একটা আছে যে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ইলেকট্রনের শক্তির রাশিমালা, আর একটা আছে বোর তত্ত্বের মৌলিক স্বীকার্য। আচ্ছা, এখন আমরা হলো 15তম অধ্যায় নিয়ে আলোচনা করি, যে অধ্যায় 15। অধ্যায় 15 আছে তরঙ্গ ও কণা।
এই তরঙ্গ এবং কণা থেকে আমরা প্রথমে যে প্রশ্নটি পড়ব যে সেটি আছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি বিবৃত ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নটি এসেছিল সর্বশেষ 2022 সালে। তাহলে আমরা অধ্যায় 15 থেকে প্রশ্নটা পর্ব হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বিবৃত এবং প্রমাণ করো। আমরা 15 অধ্যায় থেকে মূলত এই একটি কোশ্চেনে পড়ব, সেটি আছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রমাণ করো। এরপর আমরা অধ্যায় 16 নিয়ে এখন আলোচনা করব, যে অধ্যায় 16 আমাদের অধ্যায় 16 আছে পারমাণবিক নিউক্লিয়াস। আচ্ছা, পারমাণবিক নিউক্লিয়াস, এইখান থেকে আমরা প্রথমে যে প্রশ্নটি পড়ব সেটি আছে যে নিউক্লিয়সুল্লিল নিউক্লিয়সুল্লির কার্যপ্রণালী বর্ণনা করো। তাহলে আমরা এখান থেকে প্রথমে যে প্রশ্নটি পড়ব সেটি আছে নিউক্লিয়সুল্লির কার্যপ্রণালী বর্ণনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা আছে 100%। এরপরে 2 নম্বরে আমরা আরেকটা প্রশ্ন পড়ব, সেটা আছে নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন কাকে বলে। নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন কাকে বলে? নিউক্লিয়ার ফিশন ও ফিউশন কাকে বলে? তাহলে নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন কাকে বলে, আমরা হলে এটা পড়ব। এসেছিল হলো সর্বশেষ 2022 সালে। এরপর আমরা আরেকটা কোশ্চেন পড়ব, সেটা আছে ভর ত্রুটি ও বন্ধন শক্তি ব্যাখ্যা করো। ভর ত্রুটি ও বন্ধন শক্তি ব্যাখ্যা করো। তাহলে এটি এসেছিল কিন্তু সর্বশেষ 2016 সালে। তাহলে আমরা অধ্যায় 16 থেকে এই 3টা কোশ্চেন পড়ব, যে নিউক্লিয়সুল্লির কার্যপ্রণালী বর্ণনা করো, এরপর নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন কাকে বলে, এরপর ভর ত্রুটি এবং বন্ধন শক্তি কাকে বলে। এরপর আমরা হলো আমাদের লাস্ট অধ্যায়, যে সেটা আছে যে চ্যাপ্টার 17। আমাদের লাস্ট অধ্যায় আছে 17, এইটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব, যে আমাদের অধ্যায় 17 ছিল তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা থেকে আমরা প্রথমে যে প্রশ্নটি পড়ব, যে এই প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা আছে 100%, যে প্রশ্নটি আছে তেজস্ক্রিয় সূচকীয় ক্ষয় সূত্র বিবৃত ও প্রতিপাদন করো। এটি এসেছিল সর্বশেষ 2021 সালে। তাহলে আমরা এখান থেকে পড়ব কি, তেজস্ক্রিয় ক্ষয় সূত্র বিবৃত ও প্রতিপাদন করো। আর এইখান থেকে আমরা আরেকটা কোশ্চেন পড়ব, যে সেটি হচ্ছে যে তেজস্ক্রিয়তা কাকে বলে।
তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তা কাকে বলে আর এর বৈশিষ্ট্যগুলো লিখো। এর বৈশিষ্ট্য এটি এসেছিল সর্বশেষ 2022 সালে। তাহলে আমরা চ্যাপ্টার 17 থাকি মূলত এই দুইটা কোশ্চেনে পড়ব। একটা আছে তেজস্ক্রিয় ক্ষয়সূত্র বিবৃত এবং প্রতিপাদন করো, এবং আর একটা আছে তেজস্ক্রিয়তা কাকে বলে এর ক্ষয়সূত্র আলোচনা করো। তাহলে আমরা হলো এখান থেকে মূলত খ এবং গ বিভাগের জন্য আমাদের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমরা হলো খ আর গ, এই খ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম। এই সূত্রগুলো আমরা আলোচনা করলাম। এখন আছে, আমি আবারও বলতেছি, আপনাদের যে গ বিভাগে যে প্রশ্নগুলো থাকবে সেই গ বিভাগের প্রশ্নগুলোর ক এবং খ দুইটা করে কিন্তু পার্ট থাকবে। এখানে আপনাদের ক এবং খ দুইটা করে পার্ট থাকবে, এবং ক এবং খ এই দুইটা পার্টের একটাই কিন্তু আপনাদের এই যে গাণিতিক সমস্যাবলী থাকবে। একটাই কি থাকবে আমাদের, এই গাণিতিক সমস্যাবলী থাকবে। তাহলে আমরা যদি যে 17টা অধ্যায় আমাদের আছে, এই 17টা অধ্যায়ের যে মৌলিক যে সূত্রগুলো আছে সেই মৌলিক সূত্রগুলা আমরা যদি খুব ভালোভাবে মুখস্থ করি এবং এইগুলা দিয়ে আমরা যদি একটু অঙ্ক দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এখান থেকেও অ্যান্সার করতে পাবো। আচ্ছা, এরপরে হলো আমাদের যে গাণিতিক সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি আপনারা বোর্ড থেকে একটু দেখবেন। যে বোর্ডগুলা মনে করেন 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত, 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় এসেছিল আপনারা ওইগুলা ভালোভাবে করবেন। আর এইখানকার মধ্যে যেগুলো 2023 সালে এসেছিল এই প্রশ্নগুলো একটু বাদ দিয়ে করবেন। আর সবচেয়ে ভালো হবে যে অধ্যায় ভিত্তিক এই অধ্যায় ভিত্তিক আমাদের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো দিয়ে আমরা প্রতিটা সূত্র দিয়ে আপনারা কিন্তু অঙ্ক করার চেষ্টা করবেন। আর অনেক সময় দেখা যাবে এই 2010 সাল থেকে 2022 সালে যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোর মধ্যে থেকে একটা বা দুইটা গাণিতিক সমস্যাবলী পরীক্ষায় সরাসরি আসবে, এবং বাকি যেগুলো থাকবে ওগুলো কিন্তু আসবে না। ওগুলো দেখা যাবে ওগুলো কোনো বোর্ডেই আসে নাই, এইগুলা কিন্তু আমাদের কোনো বোর্ডে আসে না। এইরকম প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় থাকতে পারে, যে প্রশ্নগুলো কোনো বোর্ডেই আসে না। এইরকম গাণিতিক সমস্যাবলীর কিন্তু প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা একটু সর্বশেষ যে ক বিভাগ যেগুলো আছে আবার একটু আলোচনা করি। আমাদের ক বিভাগ, এই ক বিভাগের জন্য আপনারা হলো যে বিগত 3 সাল, এই ধরেন 19 সাল থেকে 2019, 2020, 2021 এবং 2022 এই 4টা সাল একটু পড়বেন। এই 4টা সালের মধ্যে আপনাদের যেগুলো 2023-এ এসেছিল 2023-এর গুলা বাদ দিবেন। তাহলে বাদ দিয়ে যদি পড়েন, তারপরও এখান থেকে আমাদের এই ক বিভাগে 7টা থেকে 8টা প্রশ্ন কিন্তু কমন থাকবে ইনশাআল্লাহ। 7টা থেকে 8টা প্রশ্ন কমন থাকবে। আর বাকি যে কয়েকটা প্রশ্ন থাকবে এই কয়েকটা প্রশ্ন আমরা যদি এই যে খ এবং গ বিভাগে যে বেসিকগুলা পড়ছিলাম বা যে সূত্রগুলা পড়ছিলাম সেখান থেকেও আমরা কিন্তু 2টা থেকে 3টা কমন পাবো। তাহলে এটি ছিল আপনাদের আজকের পদার্থবিজ্ঞান 3 এর সাজেশন। আপনারা লাইভ ক্লাসটি ভালোভাবে দেখবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের পেজে অথবা আমার ইনবক্সে মেসেজে জানাবেন।
ধন্যবাদ সকলকে। আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্তই শেষ হলো।